শিক্ষার্থীরা স্লাইড দেখে বুঝে গেছো নিশ্চয়ই আমি জিওগ্রাফির কোন জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, মডার্ন জিওগ্রাফিক্যাল থট অর্থাৎ আধুনিক ভূগোলের যে চিন্তাধারা সেটি যাদের হাতে পরিপূর্ণতা পেয়েছিল, যাদেরকে আধুনিক ভূগোলের জনক বলা হয়, ফাউন্ডার্স অফ মডার্ন জিওগ্রাফিক্যাল থট, সেই দুজন ব্যক্তি আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার হচ্ছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আলেকজান্ডার ভন হামবোল্ট তিনি 1759 সালে জন্মগ্রহণ করেন জার্মানির বার্লিনে। ছোটবেলা থেকে তার জিওলজির প্রতি একটু আকর্ষণ ছিল। তিনি 1789 সালে একটি সংক্ষিপ্ত শিক্ষা সফরে গিয়েছিলেন। সেখান থেকে তার যে ব্যাসল্ট শিলা দেখতে পান তার উপরে তিনি একটু পরীক্ষা চালান এবং 1790 সালে রাইন নদীর যে ব্যাসল্ট শিলা তার উপরে তার একটি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়। বুঝতেই পারছো তার আগ্রহের ধারাটা কেমন ছিল। এরপরে হামবোল্ট হল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ ইংল্যান্ড, উত্তর ফ্রান্স ভ্রমণ করেন। তিনি আসলে ভ্রমণ পিপাসু ছিলেন। তার জিওগ্রাফিতে তার সবচেয়ে বড় অবদানটা হচ্ছে তিনি ভ্রমণ করে করে তারপরে তিনি তার অভিজ্ঞতা লব্ধ, তার প্রত্যক্ষ দেখার যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে তিনি লিপিবদ্ধ করেন, যার কারণে জিওগ্রাফিতে তার যে ভূমিকা সেটি অপরিসীম। আর ভিন্ন ভিন্ন আঙ্গিকে তিনি প্রত্যক্ষ পরিদর্শনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে তিনি তার ধারণাগুলোকে এস্টাবলিশ করতে পেরেছেন বলেই তাকে আধুনিক জিওগ্রাফির জনক বলা হচ্ছে। শুধু তিনি একাই নন, তার সাথে আবার কার্ল রিটারও আছে, সেই প্রসঙ্গে আমরা পরে যাব। হামবোল্ট ভূগোলে ফোরস্টারের আগ্রহ, তার সযত্ন পর্যবেক্ষণ পদ্ধতি, তথ্যগুলো সমালোচনার সমীক্ষা, সর্বোপরি ভূদৃশ্যের বৈজ্ঞানিক বর্ণনার ক্ষেত্রে তার সহজাত শিল্পী সুলভ দক্ষতা, এগুলো তার তরুণ মনে রেখাপাত করেছিল। তিনি হামবার্গে একটু পড়াশোনা, খুব অল্প সময় তিনি পড়াশোনা করেছিলেন। সেখানে যে খনিজ শিক্ষা যে প্রতিষ্ঠান, সেখানে তিনি ওয়ার্নারের তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করেন। তার সাথে সাথে কিন্তু তিনি একটা জিনিস লক্ষ্য করেছো যে জিওগ্রাফারদের সংস্পর্শে তার আসা হচ্ছিল। তিনি ফ্রেইবার্গ খনি এলাকায় প্রাপ্ত উদ্ভিদগুলোর উপরে গবেষণা একটি পত্র প্রকাশ করেন। তারপরে তিনি এই খনি যে জেনাতে অবস্থানরত তার বড় ভাই উইলহেলমের সাথে দেখা করতে যান। সেখানে তার সাথে দেখা হয় গোথ আর স্কিলারের সাথে। এবং এদের সাহচর্যে প্রকৃতি সম্পর্কে যে দার্শনিক দৃষ্টিভঙ্গি তা তাকে নাড়া দিতে থাকে। তিনি প্রকৃতির সৌন্দর্য বোধে আকৃষ্ট হয়ে পড়েন। এরপরে তিনি যেটা করেন, তিনি যে সরকারি চাকরি করতেন সেটি ত্যাগ করেন এবং স্পেনীয় সরকারের অনুমতি ক্রমে 1789 সালে তিনি সমুদ্র যাত্রা শুরু করেন করুন্না থেকে। তারপর ভেনিজুয়েলার কুমানায় অবতরণের পর হামবোল্ট দীর্ঘ ভ্রমণ করেন। 5 বছর ব্যাপী তিনি এই ভ্রমণ করেন। 67,600 কিলোমিটার অতিক্রম করেন এই ভ্রমণে। ওরিনাকো নদীর গতিপথ অনুসরণ করে প্রমাণ করেন যেটি আমাজন নদীর সাথে মিলেছে। এখানে দেখো তার ভ্রমণের পথটা দেখানো আছে। কোর্ডিলারের পাশ দিয়ে কিটো ও লিমা হয়ে ক্যাল্লাও নগরে পৌঁছান। তিনি যে ভ্রমণ করছেন এগুলোকে কিন্তু পরবর্তীতে তিনি তার লেখনীতে ম্যাপে দেখিয়েছেন। তারপর সেখান থেকে সাগর পথে একাপুলকোয় ফিরে আসেন। পরবর্তী 12 মাস তিনি মেক্সিকোতে অবস্থান করেন। দেশে ফেরার পথে হাভানা, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন সফর করে 1804 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তিনি বোর্ডোয়াক্সে অবতরণ করেন। তার অনুসন্ধান কাজের ফলাফল প্রকাশের জন্য প্রধানত প্যারিস তিনি পরবর্তী 20 বছর তিনি সেখানে অতিবাহিত এবং সেই সময় উন্নততর বুদ্ধিশালী ব্যক্তিবর্গের সাহচর্য পাওয়ায় তার কাজগুলো আরো বেশি সৃষ্টিশীল, আরো বেশি উদ্দীপনা পাচ্ছিল। গেলসেক, ল্যাপ্লেস, তারপর ল্যামার্ক, কুভিয়ার, অ্যারাগো, জুসিও, ক্যান্ডোলিয়ে, পিকটেট প্রভৃতি বিজ্ঞানীদের সাহচর্য তিনি পেয়েছিলেন এবং 1827 সালে তিনি আবার হামবোল্ট কি করেন, বার্লিনে ফিরে আসেন। এই যে যেটুকু বললাম এটুকু হচ্ছে তার আমেরিকার ভ্রমণ এবং এই আমেরিকা ভ্রমণে তিনি কাদের কাদের সাহচর্য পেয়েছিলেন, সেখানে তিনি কি ধরনের কাজ করেছেন সেই বিষয়গুলো তোমরা জানলে। এখন তোমরা দেখো ইউরেশিয়ার বিষয়টি। তিনি প্রচুর ভ্রমণ পিপাসু ছিলেন, এটা তো আমি শুরুতেই বলেছি।
তিনি কি করেছিলেন? রুশ সরকারের অনুরোধে 1829 খ্রিস্টাব্দে ইউরালের ধাতব সমৃদ্ধ অঞ্চলগুলো এবং এশিয়ার অন্তর্গত রাশিয়ার পূর্বাংশের উপর দিয়ে আলতাই পর্বত পর্যন্ত এলাকায় ৯ মাস তিনি অভিযান চালান এবং বিভিন্ন ভৌগোলিক তথ্য সংগ্রহ করেন। এই যে দেখো ইউরেশিয়ার রুটের ট্রাভেলের যে রুটটি রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে তিনি কোন, কোন অঞ্চলে তিনি অবস্থান করেছিলেন। এই লাল পয়েন্টগুলোতে অবস্থান করেছিলেন এবং আর রুটগুলোকে দেখানো আছে অ্যারো দিয়ে। তারপরে এই অভিযানের ফলে তার ওই এলাকায় যে সোনা, প্লাটিনামের যে খনি আছে, খনির সন্ধান পাওয়া যায় এবং হীরক আবিষ্কৃত হয়। তিনি এই অঞ্চলের উদ্ভিদের নমুনাও সংগ্রহ করেন। তোমরা লক্ষ্য করবে তিনি কোন, কোন জায়গাগুলোতে টাচ করছেন। তিনি খনিজের উপরে, জিওলজির উপরে যেহেতু তার একটু দুর্বলতা ছিল, তিনি ১ম লেখাটি প্রকাশিত হয় ব্যাসল্ট শিলার উপরে। তারপরে তিনি একটা বৈজ্ঞানিক পত্র প্রকাশ করেন খনিজের উপরে। তারপরে তিনি সোনা ও প্লাটিনামের খনিজের হীরক খনি আবিষ্কৃত হয়। তার উপরে তার লেখা প্রকাশিত হয় এবং উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন। তুমি তার ইন্টারেস্টের জায়গাগুলো তোমরা একটু লক্ষ্য করো। এখানে যে দক্ষিণ আমেরিকার যে রিভারের কথাগুলো তিনি বলেছিলেন যে কোন রিভার কোনটির সাথে যে যুক্ত হচ্ছে যে কিটোলিমা হয়ে কাল্লা নগরীতে পৌঁছান। তারপরে তিনি আমাজন নদীর সাথে অরিনাকো নদীর গতিপথ অনুসরণ থেকে তিনি আমাজন নদীর কাছে গিয়ে পৌঁছান। এই নদী পথগুলো এই ম্যাপটিতে দেখানো আছে। এটি হচ্ছে ক্যাসিকিউয়ার রিভার ম্যাপ। এটি তার যে পার্সোনাল ন্যারেটিভ, এটি তার একটি বই থেকে নেওয়া হচ্ছে ১৭৯৯ থেকে ১৮০৪ সাল পর্যন্ত তিনি কোথায় ছিলেন আমার ইতোমধ্যে তোমরা এই যে বর্ণনা আমি দিয়েছি তাতে তুমি পেয়ে যাবে এবং এটা হুবহু ওই ম্যাপটা তার বই থেকে নেওয়া হয়েছে। তিনি পৃথিবীর যে থার্মাল যে ডেটা কালেক্ট করেছিলেন, প্রচুর ভ্রমণ করেছেন তো এবং ভ্রমণের কারণে তিনি বিভিন্ন ডেটা কালেক্ট করে গিয়েছিলেন এবং তার মৃত্যুর পরে উইলিয়াম চ্যানিং উডব্রিজ সেই ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে আইসোথার্মাল ম্যাপ, ওয়ার্ল্ডের আইসোথার্মাল ম্যাপ প্রকাশ করেন। এবার আমরা দেখব জিওগ্রাফিতে আলেকজান্ডার ভন হামবোল্টের কন্ট্রিবিউশনগুলো কেমন, স্পেসিফিক ভাবে দেখব। ফিলোসফিক্যাল ভিউ, সেই যুগে হ্যাগেল ও গোথে নামক যে বৈজ্ঞানিক পণ্ডিতদ্বয় ছিলেন তাদের যে দার্শনিক মত ছিল তার সাথে হামবোল্ট অবদান রেখেছিলেন। এবং কি ধরনের অবদান ছিল? তিনি মনে করতেন পৃথিবী একটি অবিচ্ছেদ্য জৈবিক একক এবং এর সব অংশই একে অন্যটির উপর নির্ভরশীল। বুঝতে পেরেছো তো? মানে ইন্টার রিলেশনের কথা বলেছেন। এবং এটাই ছিল পৃথিবীর প্রাকৃতিক বিশ্বের দর্শন এবং জাগতিক দর্শন বা পৃথিবী ও বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে হামবোল্টের মতামত। অবশ্য মানুষের আধ্যাত্মিক জগৎ বা নৈতিক দর্শন থেকে এই দর্শন স্বতন্ত্র। তাহলে তিনি যে দর্শনটা দিয়েছেন সেটি হচ্ছে যে পৃথিবীর ভেতরে যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তারপর ফিজিক্যাল হিস্ট্রি এবং ফিজিক্যাল জিওগ্রাফিতে তার অবদানটা হচ্ছে তিনি প্রাকৃতিক ইতিহাস ও প্রাকৃতিক ভূগোলের মধ্যে পার্থক্য দেখিয়েছিলেন। প্রকৃতির ঐক্য সম্বন্ধে ধারণায় তিনি বলেছেন যে প্রাকৃতিক ভূগোলের কাজ হচ্ছে সেই ঐক্য প্রদর্শন করা ও প্রমাণ করা। এই ঐক্য প্রতিষ্ঠা করার জন্য জৈব প্রাণী ও অজৈব ভূপৃষ্ঠের মধ্যে সম্পর্ক অনুসন্ধান করতে হবে। আর ভূগোলের কাজ হবে এই সম্পর্ক অনুসন্ধান ত্বরান্বিত করা। ফিজিক্যাল ওয়ার্ল্ডকে তিনি ৩টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে তিনি উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, ভূবিদ্যা প্রভৃতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় ভাগে তিনি বলেছেন ঐতিহাসিক বিষয়গুলো এবং বর্তমান সংঘটিত ঘটনাগুলো নিয়ে আলোচনার কথা। তৃতীয় ভাগে এবং দ্বিতীয় ভাগে যেটি হচ্ছে প্রাণী, উদ্ভিদ, শিলারাশি ক্রমবিকাশের ইতিহাস দেখা যায়। তৃতীয় ভাগে পৃথিবীর যে ভূপৃষ্ঠে যে বিভিন্ন বস্তুর অবস্থান এবং বন্টন আছে সে সম্পর্কে আলোচনা করেছেন। রিলিফ হচ্ছে ভূমির বন্ধুরতা। ভূমির বন্ধুরতার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানটি হচ্ছে তিনি ভূমির বন্ধুরতা যে পার্শ্বচিত্র সেটি প্রথম অঙ্কন করেছিলেন। তারপর হচ্ছে ক্লাইমেটোলজি, সায়েন্স অফ ক্লাইমেট। ক্লাইমেটের ক্ষেত্রে ক্লাইমেটোলজি যে শব্দটি একটা আলাদা যে বিজ্ঞান ক্লাইমেটোলজি এই বিষয়টি তিনি প্রথম ধারণা দেন এবং এই সম্ভবত এই শব্দটিও তিনি প্রথম ব্যবহার করেছিলেন। তার মধ্যে বায়ুমণ্ডলের উত্তাপের বন্টন এগুলো তার সম্পর্কে মানে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তার বর্ণনা থেকে। দক্ষিণ আমেরিকা অভিযানের সময় তার চিম্বরাজ ও আন্দিজ পর্বতমালার অনেক উঁচু স্থানে আরোহণ করেছিলেন এবং তিনি লক্ষ্য করেন যে যতই উঁচুতে ওঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে। উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কি হারে কমে সেটাও তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। তিনি গ্রীষ্মমণ্ডলীয় যে ঝড়গুলো আছে সেগুলো উৎপত্তির কারণ নির্ধারণ করেছিলেন।
তিনি আরো দেখেছিলেন নিরক্ষরেখার যত কাছাকাছি যাওয়া যায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য তত কমে যায়। এই তথ্যটাও তারই আবিষ্কার। প্ল্যান্ট জিওগ্রাফি। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, স্পেন, ফ্রান্স, জার্মানি প্রভৃতি বিভিন্ন অঞ্চল থেকে তিনি বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদগুলো সংগ্রহ করেছিলেন এবং পর্যালোচনা করে তারপরে কি করেছিলেন? উদ্ভিদ ভূগোলের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। স্বতন্ত্র উদ্ভিদ প্রজাতির বন্টন ও মহাদেশ অনুসারে উদ্ভিদের তালিকা তৈরির মধ্যে তিনি পার্থক্য তুলে ধরেন। তিনি প্রথম উদ্ভিদ অঞ্চলে ভাগ করেন এই অঞ্চলগুলোকে। তারপর 1814 থেকে 1891 সালের মধ্যবর্তী সময়ে তিনি মানচিত্র প্রদান করেছিলেন এই উদ্ভিদের বন্টন অনুসারে। রিজিওনালিজম, আঞ্চলিকতাবাদ। আঞ্চলিকতাবাদে তার ধারণাটার ছিল কিরকম? তিনি সামগ্রিকভাবে ভূদৃশ্যের বর্ণনা চিহ্নিত করেছেন। তিনি মনে করতেন কেবলমাত্র বিভিন্ন বিষয় আন্তঃসম্পর্কের মাধ্যমে যে কোনো লোক এগুলোর কোনো একটির মূল্যায়ন করতে সমর্থ হবে। অর্থাৎ একেকটা অঞ্চলের যে আন্তঃসম্পর্কগুলো, অঞ্চলের মধ্যকার যে উপাদানগুলো, মানুষ পরিবেশের যে উপাদানগুলো, সেগুলোর যেই আ বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো একেকটি মূল্যায়ন করতে সমর্থ হবে। কম্পারেটিভ মেথড। রিজিওনালিজমের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে, তিনি নির্ভরশীলতা ও সেগুলোর বৈশিষ্ট্য অনুসারে বিশেষভাবে বণ্টিত বিষয়গুলো যেকোনো একটির বর্ণনা করার প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং তার সবচেয়ে উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয়েছে মেক্সিকো সম্বন্ধে তার লিখিত যে বইটি রয়েছে সেটি। আমি বইগুলোর নাম পরবর্তীতে দিয়েছি। তুলনামূলক পদ্ধতির ক্ষেত্রে তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে পর্যবেক্ষণ করেছেন ভ্রমণের মাধ্যমে, সেগুলোতে তিনি খুব তুলনামূলক যে পদ্ধতি ব্যবহার করে এগুলোর সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করেছেন। তার যে স্টেপস অ্যান্ড ডেজার্টস এই ভিউস অফ নেচার এই যে বইটি রয়েছে, সে প্রবন্ধটি রয়েছে, সেখানে তিনি পৃথিবীর সবকটি তৃণভূমি, মধ্য ইউরোপের হিথভূমি, দক্ষিণ আমেরিকার লানোস ও পম্পাস, উত্তর আমেরিকার প্রেরি, আফ্রিকার মরুভূমি, মধ্য এশিয়ার স্টেপ প্রভৃতি অঞ্চলকে তুলনা করেছেন কিভাবে? মাটি, জলবায়ু, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার বিভিন্নতা দ্বারা বৈশিষ্ট্যগুলোকে তিনি তুলনা করেছেন। এবং এছাড়া আরেকটু উদাহরণ দেয়া যেতে পারে, রাশিয়ার ইউরাল পর্বতের সাথে ব্রাজিলের এল ডোরাডোর ভূতাত্ত্বিক সাদৃশ্যটা দেখে তিনি অনুমান করেন যে ইউরাল পর্বতের স্বর্ণ ও প্লাটিনাম বিধৌতের মধ্যে হীরক আবিষ্কৃত হবে। এর কিছুদিন পরে সেখানে হীরক পাওয়া যায়। তার মানে বুঝতে পারছো তো? তিনি যে কম্পারেটিভ মেথডটি অনুসরণ করতেন, তিনি যে কম্পারেটিভ মেথডটি জিওগ্রাফিতে প্রেজেন্ট করেছিলেন, তার থেকে কিন্তু এই যে হীরক, রাশিয়ার হীরক খনির সন্ধান পাওয়া যায়। তারপর হচ্ছে কার্টোগ্রাফিক টেকনিক্স। মানচিত্র অঙ্কন ক্ষেত্রে তিনি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তিনি যে আইসোথার্ম সমতাপ রেখার জন্য পৃথিবীতে যে সমতাপ রেখার মানচিত্রটা দেখালাম, এই যে বিষয়ে যে ডেটাগুলো আছে সেগুলোতে তার কালেক্ট করা। তিনি একটি হচ্ছে কি থুরিঞ্জিয়ান বনভূমির পর্বত থেকে হার্স পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফ্রানকোনিয়া, সুয়াবিয়া পর্বতে ৩টি ৩২ থেকে ৩৭ কিলোমিটার দীর্ঘ উপত্যকা দ্বারা যুক্ত ছিল। এটি তার আবিষ্কার। ভূতাত্ত্বিক গঠন দেখানোর জন্য তিনি পার্শ্বচিত্র ব্যবহার করেছেন। অবশ্য এই বিষয়ে তিনি প্রথম পথিকৃৎ না হলেও সেগুলোর মূল্য ভূতাত্ত্বিক প্রস্থচ্ছেদ খুবই সফলভাবে দেখাতে সমর্থ ছিলেন। এই হলো তার জিওগ্রাফিতে সরাসরি কন্ট্রিবিউশন। এখানে হামবোল্টের জিওগ্রাফিতে কন্ট্রিবিউশন রাখার যে উল্লেখযোগ্য ৪টি বই আমি দিয়েছি। আরো বেশ কিছু বই আছে। তার ভিতরে কসমস হচ্ছে সবচেয়ে আলোচিত বই। আর এসে অন দ্য জিওগ্রাফি অফ প্ল্যান্টস, এটা উদ্ভিদের ক্ষেত্রে তার যে অবদান সেটি এখানে প্রকাশিত হয়েছে। তারপর তার যে ট্রাভেল গুলো রয়েছে, ট্রাভেল বুক গুলো রয়েছে, এগুলো থেকেও জিওগ্রাফির যে ভূমিকা তা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। দেখে নিচ্ছি কার্ল রিটারের অবদান। কার্ল রিটার ১৭৭৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৫৯ সালে মৃত্যুবরণ করেন। তিনি জার্মানির ভূগোলবিদ। তার জার্মানির অন্তর্গত গোথের কাছে তার বাল্যশিক্ষা শুরু হয়েছিল এবং শিশুকাল থেকেই তার আগ্রহ ছিল ভূগোলের প্রতি। ১৭ বছর বয়সে তিনি হাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি গণিত, দর্শন, পরে ইতিহাস এবং প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করার কারণে তার গবেষণা, তার যে জিওগ্রাফি সম্পর্কে তার যে ধারণাগুলো, তার যে ভিউজ গুলো, সেগুলো কিন্তু
অনেক বেশি বিজ্ঞানসম্মত। তার ১ম পুস্তক ভৌগোলিক, ঐতিহাসিক ও পরিসংখ্যান বিষয়ক বর্ণনা ইউরোপ প্রকাশিত হয় ১৮০৪ সালে। ২ বছর পর তিনি ইউরোপের ৬ টি মানচিত্র প্রকাশ করেন। এরপর পদ্ধতির উপর কয়েকটি প্রবন্ধ পরপর প্রকাশিত হয়। ১৮০৭ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভন হাম্বোল্টের সাথে তার পরিচয় হয় এবং ১৮১৭ খ্রিস্টাব্দে কোটিনজেন থাকাকালীন সময়ে তিনি আর্কিকুন্ডে পুস্তকের ১ম খণ্ড প্রকাশ করেন। তার সফল অবদানের যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করেছিল তার এই বইগুলো। তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টের ইতিহাস ও ভূগোলের অধ্যাপক হিসেবে উম এ নিযুক্ত হন। কিন্তু খুব শীঘ্রই তিনি এখান থেকে ইস্তফা দিয়ে তারপর বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভূগোলের অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি শিক্ষাদান, গবেষণামূলক প্রবন্ধ রচনা পরবর্তী সময়ে ১৮২৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইয়াং গেসেলক্রাফট ফর আর্কখুন্ডে। প্রতিষ্ঠানটির সভাপতি হিসাবে তিনি তার শেষ জীবন পর্যন্ত অতিবাহিত করেন এই অ্যাসোসিয়েশনে। ইয়াং গেসেলক্রাফট ফর আর্কখুন্ডে। ১৮২৭ খ্রিস্টাব্দে হাম্বোল্ট প্যারিস থেকে ফিরে এলে ২০ বছর পর এই ২ বন্ধু আবার দেখা হয় এবং দুজনে মিলে ভূগোলের যথেষ্ট উন্নতি সাধন করেন। দুজনের একসাথে হওয়ার কারণে কিন্তু জিওগ্রাফিটা একটা নতুন মোড় নেয় এবং নতুন মোড় নেওয়ার কারণে মডার্ন একটা দিক উন্মোচন হয়। এ কারণেই তাদের দুজনকে একসাথে ফাউন্ডার অফ জিওগ্রাফিক্যাল থট এটা বলা হয়। অবদানগুলো কেমন ছিল সরাসরি সেটাই দেখছি। তার ফিলোসফিক্যালটা ভিউটা কেমন ছিল? ইতিহাস ও ভূগোল অবিচ্ছেদ্য অবস্থায় থাকবে। ভূমি অধিবাসী উভয়ই উভয়ের উপর প্রভাব বিস্তার করবে। তার বড় আকারের বইগুলো প্রায় নির্মলতার এবং বর্ণনাতার যথার্থতার অভাবদোষে দুষ্ট হওয়ার ফলে তার যে মানে হচ্ছে কি তার যে বইগুলো আলেকজান্ডার ভন হাম্বোল্টের মতো অত বেশি স্পষ্টভাবে বোধগম্য ছিল না। যার কারণে কিছু দিকে একটু আ মানে বলতে পারো যে জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল এবং তার যে দৃষ্টিভঙ্গিটা সেটা স্পষ্টভাবে প্রকাশের একটা অভাব বোধ হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, তার যে সমগ্র যে অবদান তার কোনো বিকল্প নেই। রিজিওনাল জিওগ্রাফিতে তিনি মৌলিক আঞ্চলিক ভূগোলবিদ বলা হয় তাকে। তিনি রিজিওনাল জিওগ্রাফির প্রবক্তা। এজন্য তাকে মৌলিক আঞ্চলিক ভূগোলবিদ বলা হয়। রিলিফ তিনি ৪ টি ভাগে পৃথিবীকে ভাগ করেছেন। উচ্চভূমি ও মালভূমি, পর্বত, নিম্নভূমি, চতুর্ভূমি। আমরা কিন্তু এই বেজের উপরেই রিলিফকে দেখে থাকি। কি বলো? রিলিফের ক্ষেত্রে পার্শ্বচিত্র অঙ্কনের একটা বৈজ্ঞানিক পদ্ধতি দেখিয়েছেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট। আর তিনি পৃথিবীকে ৪ টি ভাগে ভাগ করেছেন। তারপরে দেখো সায়েন্স অফ রিসার্চ। তার যে রিসার্চ গুলো রয়েছে সেগুলো গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে তিনি পদ্ধতি অনুসরণ করেছিলেন। এবং এই গবেষণামূলক বিজ্ঞান হিসেবে বিকশিত করতে ভূগোলকে সাহায্য করেছিল সেগুলো। তারপরে তিনি পর্যবেক্ষণ থেকে পর্যবেক্ষণের দিকে অগ্রসরের মাধ্যমে সমগ্র কাজের সত্য নির্ধারণ করার কথা বলেছেন। রিটার বলেছেন যে তার অঙ্কন পদ্ধতি কল্পনাপ্রসূত তত্ত্বের উপর ভিত্তি না করে তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কল্পনাপ্রসূত না। তিনি বলছেন যে তথ্য কালেক্ট করতে হবে আগে। তথ্য কালেক্ট করে সে তথ্যের উপর ভিত্তি করে তারপরে যে পদ্ধতি তৈরি করতে হবে সেটা হবে একটা কম্পারেটিভ মেথড। এইভাবেই জিওগ্রাফিতে আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটার দুজনেই সম্মিলিতভাবে মডার্ন জিওগ্রাফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু তারপরও তাদের মধ্যে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে। প্রকৃতি সম্পর্কে দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক থেকে উভয়ের মধ্যেই পার্থক্য ছিল। হামবোল্টের প্রকৃতি ঐক্যে বিশ্বাসী ছিলেন। আবার তিনি জন্মগত হেতুবাদ, নিমিত্ত স্বরূপতার ধারণাও মেনে নিয়েছিলেন। কিন্তু হামবোল্ট ঐক্য হেতুবাদের ধারণায় রিটারের নৃকেন্দ্রিক মনোভাবের বা তার পরম কারণমূলক দর্শনের কিছুই নাই। এখানে বিষয়টা হচ্ছে কি যে হামবোল্ট প্রকৃতির উপরে জোর দিয়েছিলেন আর রিটার বলছিলেন যে নৃকেন্দ্রিক মনোভাবের কথা। তিনি প্রকৃতির ঐক্যের কথা বলেছেন আর তিনি বলছেন নৃকেন্দ্রিক মনোভাবের কথা। তারপরে হচ্ছে হামবোল্ট উইমারের সাথে যে সংযোগ হামবোল্ট নিজেই শনাক্ত করেছিলেন, তিনি অনুভব করেছিলেন হামবোল্ট যে
মানুষের বিকাশের জন্য যে ঐক্যের প্রয়োজনীয়তা তা ঈশ্বর কর্তৃক নির্ধারিত হবার প্রয়োজন নাই। তিনি কখনো মুখে প্রকাশ না করলেও তার মনোভাব এতেই সর্বেশ্বরবাদী ছিল যে মৃত্যুর আগে তাকে একজন নাস্তিক বলে বলা হয়েছিল। মানে বুঝতে পেরেছ তো? ঈশ্বরের যেহেতু কোনো প্রভাব নাই তার মানে তাকে নাস্তিক বলা হয়েছিল। আর অবশ্যই চরম বিচার সত্য থেকে বিচ্যুত বলে মনে হয়। আর রিটার তাদের কর্মক্ষেত্রে আলাদা ছিলেন। নিয়মানুগ পর্যালোচনা ছিল হামবোল্টের লক্ষ্য। নিয়মানুগ পর্যালোচনা। এটা ছিল হামবোল্টের লক্ষ্য। পক্ষান্তরে আঞ্চলিক ভূগোল ছিল রিটারের লক্ষ্য। খুব স্পষ্ট করে পার্থক্যগুলো দেখো। হামবোল্ট হচ্ছে প্রকৃতির ঐক্যের বিশ্বাসী ছিলেন, আর কার্ল রিটার ছিলেন নৃকেন্দ্রিক মনোভাবে। তারপরে হামবোল্টের নিয়মানুগ পর্যালোচনা ছিল, লক্ষ্য ছিল তার নিয়মানুগ পর্যালোচনা করা, আর আঞ্চলিক ভূগোলের পর্যালোচনা করা ছিল কার্ল রিটারের লক্ষ্য। এরপরে উভয়ের অবদানে একে অপরকে আবৃত করলেও হামবোল্ট ও কার্ল রিটার প্রকৃত ছিলেন পরস্পর পরিপূরক। জলবায়ু তত্ত্ব উদ্ভিদ ভূগোলের মাধ্যমে হামবোল্ট নিয়মানুগ ভূগোলের পদ্ধতি ও আকৃতি দান করেছিলেন, আর রিটার আঞ্চলিক সমীক্ষাকে প্রতিষ্ঠিত করেছেন। উভয়ের মিলিত প্রচেষ্টায় ভূগোলের একটি সম্পূর্ণ আধুনিক কর্মসূচি দান করেছেন। আর এই দানের কারণেই আসলে তাদেরকে মডার্ন ফাউন্ডার্স অফ মডার্ন জিওগ্রাফি বলা হয়। সবশেষে আলেকজান্ডার ফন হামবোল্ট জিওগ্রাফিতে যে সংজ্ঞাটা দিয়েছিলেন, জিওগ্রাফি is the science related to nature. In it are studied and described all things found on earth. কার্ল রিটার কি বলেছেন? Geography is the department of science that deals with the globe in all its features, phenomena, and relation as an independent unit and shows the connection of this unified whole with man and with man's creator. এই যে পার্থক্যগুলো, তাদের সংজ্ঞার ভেতরে একটু পার্থক্য রয়েছে কিন্তু। এই পার্থক্যটাই আসলে তাদের মধ্যে মৌলিক পার্থক্য না, এটি একটি মানে ধারণাগত পার্থক্য। যে আলেকজান্ডার ফন হামবোল্ট বলছেন যে ভূগোল হচ্ছে বিজ্ঞানের এমন একটি বিভাগ যেখানে পৃথিবীর সমস্ত আলেকজান্ডার ফন হামবোল্ট বলছেন যে ভূগোল হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান। পৃথিবীতে যা দেখা যায় তার সমীক্ষা বর্ণনা করা হয় এতে, যা দেখা যায়। আর কার্ল রিটার কি বলছেন? এমন একটি বিজ্ঞান যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য, সম্পর্কগত স্বতন্ত্র একক হিসেবে বিচার করে এবং মানুষের স্রষ্টার সাথে সার্বিক ঐক্যের যোগ দেখা যায়। অ্যাকচুয়ালি আসলে একজনের ঈশ্বরবাদী আর একজনের এই যে নাস্তিকতা, দূর জায়গা থেকেও তাদের কিছু বেসিক হালকা কিছু প্রবলেম মানে পার্থক্য দেখা গেলেও মূলত তাদের দুজনের লেখাতেই মানে একত্রে ঝুলে থাকা, মানে যে এই শব্দটাই আসলে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে দুজনের কিছু যে ভিউস এর কিছু পার্থক্য থাকলেও মূলত ভূগোলের যে মূল কথা সেই জায়গাটায় তারা একমত ছিলেন। সেই একমতের বিষয়টা হচ্ছে ভূগোল বিষয় হিসেবে ভূগোল হচ্ছে আদিমাতা, যা ভূমিরূপ বিজ্ঞান, আবহ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, আঞ্চলিক বিজ্ঞান প্রভৃতি শাখার উদ্ভব হয়েছে। যে বিষয় থেকেই গড়ে উঠুক না কেন, ভূগোল সবসময় নতুন নতুন ধ্যান ধারণা গ্রহণ করার জন্য তৈরি হয়েছে। এই বহু বিষয় দৃষ্টিভঙ্গি ভূগোলকে অন্য সব বিষয় থেকে পার্থক্য শ্রেষ্ঠত্ব দান করেছে। ক্লিয়ার? আর একটু জায়গায় একটা পার্থক্য আছে। পরম কারণবাদ একটা তত্ত্ব রিটারের ছিল। কিন্তু এটা পরম কারণবাদ বিষয়টা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার কথা যেখানে বলা আছে, সেই জায়গাটাতে আবার হামবোল্টের সাথে একটু পার্থক্য ছিল। কিন্তু তারপরেও মূলত মডার্ন জিওগ্রাফিক্যাল থট ফাউন্ডেশনে তাদের দুজনের ভূমিকা অপরিসীম, অপরিহার্য একজন জিওগ্রাফার হিসেবে। এ কারণেই তাদের দুজনের বিষয়ে তোমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাদের সবাইকে।